হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে তার যে সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। সেই সাজেশনে যাওয়ার আগে এটা বলবো যে দেখো, আমার এই চ্যানেল অর্থাৎ অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেল, এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন ফ্রি টিউশন পড়ানো। আমি সেই উদ্দেশ্য নিয়ে প্রায় 8 মাস হলো আমি এই চ্যানেলটিকে নতুন করেছি এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমি গ্রাজুয়েশন অর্থাৎ বিএ, এমএ এবং হায়ার সেকেন্ডারি মানে দ্বাদশ এবং একাদশ শ্রেণী ক্লাসগুলি কিন্তু পড়ানো শুরু করে দিয়েছি। এবং এই কাজের ব্যস্ততার জন্য আমি মাধ্যমিকের ঠিকঠাকভাবে এখনো শুরু করতে পারিনি। তবে আজকের এই ভিডিওর ভিতর দিয়েই কিন্তু তোমাদের জন্য আমার এই পড়ানো শুরু হয়ে গেল। তবে অনেকটা তোমাদের সিলেবাস তোমাদের পড়ানো মানে তোমরা পড়ে ফেলেছো তোমাদের স্কুলে বা তোমাদের যে টিউশন সেন্টারগুলিতে কিন্তু অনেকটা পড়ানো হয়ে গেছে। তোমাদের 8টি চ্যাপ্টার থাকে, তার মধ্যে হয়তো তোমাদের এখন 4র্থ চ্যাপ্টার কিংবা 5ম চ্যাপ্টারে তোমরা হয়তো পড়ছো। আমি এই কারণে তোমাদের শেষ যে 4টি চ্যাপ্টার আছে অর্থাৎ 5, 6, 7, 8 এই যে 4টি চ্যাপ্টার আছে, এই 4টি চ্যাপ্টারের যে বড় প্রশ্নগুলো হয় 4 নম্বর এবং 8 নম্বর, সেই প্রশ্নগুলির উপরে একটা প্রশ্ন ধরে ধরে তার বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলিও একটা ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব এবং প্রতিদিনই প্রায় একটার পর এক ভিডিও ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2025 সালের সাজেশনের পাশাপাশি সাজেশন তো দেবই। দেখো, সাজেশন এখন ইউটিউবে অনেক সাজেশন আছে এবং তোমরা তোমাদের টিউশন সেন্টারেও আছে, এছাড়া সাজেশন কিনতে পাওয়া যায়, বিভিন্ন গাইড বইগুলোতেও সাজেশন থাকে। সাজেশন অনেক রয়েছে, কিন্তু কোন সাজেশন তোমরা ফলো করবে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অনেক সাজেশন ঘেটে অর্থাৎ অনেকগুলি সাজেশনের ভিতর থেকে বা বলতে পারো ইউটিউবের যে অনেক সাজেশন আছে সমস্ত সাজেশনকে আমি পর্যালোচনা করে একটা কম্প্যাক্ট সাজেশন আমি তোমাদের জন্য বানিয়েছি, যে সাজেশনটা ফলো করলে তোমরা 100% সব কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা 100 পেতে চাও, তোমাদের করণীয় হবে যে শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এবং ছায়া প্রকাশনের যে গাইড বই আছে সেই গাইড বইটাকে ফলো করা এবং পাশাপাশি তোমাদের বেশি ভালো করে পুরো পূর্ণাঙ্গ সিলেবাসকে কভার করে যে সাজেশন রয়েছে, শর্ট সাজেশন নয়, পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ফলো করা। এবং আমি আজকে তোমাদের সামনে সেই পূর্ণাঙ্গ সাজেশন ফলো দেব এবং যে সাজেশনের ভিতর থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এর বাইরে একটা প্রশ্ন তোমাদের আসবে না পরীক্ষায়। অর্থাৎ আমার দেওয়া সাজেশনের প্রতিটা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, এখানে 100% কমন পাবে এবং তোমরা তোমাদের যে 100 পাওয়ার লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তোমরা কিন্তু এগিয়ে যাবে। আমি আমার এই চ্যানেলের ভিতর দিয়ে তোমাদেরকে দেব 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একটার পর একটা ক্লাসের ভিতর দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো, তার অ্যান্সার, ব্যাখ্যা এবং ডিটেলস আলোচনা সহ। দেখো, উত্তর তোমাদের বইতেও রয়েছে বা তোমরা যেখানে টিউশন পড়ো সেই নোটস কিন্তু সেখানে পেয়ে যাও। তবু প্রশ্নটা বোঝার ব্যাপার আছে, উত্তরটা বোঝার ব্যাপার আছে। কিভাবে সাঁওতাল বিদ্রোহ হলো, কিভাবে মহাবিদ্রোহ হলো, তার গুরুত্বটা কি, তার প্রকৃতি কি, এই যে ব্যাখ্যা, তার বোঝানো, তার যে ডিটেলস আলোচনা খুব সহজ সরল ভাষায় আমি যতটা পারি তোমাদের সামনে তার সেই বিষয়গুলোকে উপস্থাপনা করব এবং তার যে উত্তর সেটিও আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এবং পারফেক্ট অ্যান্সার, শর্ট এবং যথার্থ গুণমানের সমৃদ্ধ নোটস আমি তোমাদের সামনে এনে হাজির করব। এছাড়া তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো থাকে, 1 নম্বরের প্রশ্ন আমি তোমাদেরকে বলবো বই থেকে তোমাদেরকে পড়ে নিতে, টেক্সট বই থেকে। তবে 2 নম্বর যে এসিকিউ টাইপের কোশ্চেনগুলো রয়েছে, আমি প্রতিটা চ্যাপ্টারের এসিকিউ টাইপের কোশ্চেন একটা ভিডিওর মধ্যে দিয়ে একটা চ্যাপ্টারের এসিকিউ প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর প্রতিটা চ্যাপ্টারে, বিশেষ করে শেষ যে 4টি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের বড় প্রশ্ন 4 এবং 8 নম্বরের প্রশ্ন আমি ডিটেলসে আলোচনা করব তোমাদের সামনে একের পর এক। এরপর থেকে প্রতিদিনই প্রায় তোমাদের একটা করে ক্লাস আমি কিন্তু দেবো। এবং তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করবে, তোমরা দেখবে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমি সাধারণত আমার চ্যানেলে এতদিন ধরে, আমার এই 8 মাসে আমার এই চ্যানেলের জার্নি শুরু হয়েছে এবং আমার এই চ্যানেলে মাধ্যমিক বাদে হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশন, এমএ এইসব ক্লাসগুলোর আমি কিন্তু রীতিমতো ভাবে তাদেরকে আমি গাইড করি এবং টিউশন পড়ানোর মতো করে তাদেরকে আমি পড়াই। তা তোমাদের কেউ আমি সেই পড়ানোর চিন্তা ভাবনা নিয়েছি এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের অবতারণা। তা তোমরা আমার চ্যানেল থেকে অনেকটাই গাইডলাইন পেয়ে যাবে। এছাড়া তোমরা এরপর যখন 11, 12 উঠবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে পড়বে, প্রতিটা স্টেপে কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে অনেকটাই হেল্প পাবে। পুরোপুরিভাবে ইতিহাস সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান এবং পল সায়েন্স সাবজেক্ট বা এডুকেশন সাবজেক্টের কিন্তু গাইডলাইন পেয়ে যাবে। এছাড়া ইতিহাস নিয়ে যদি তোমরা কেউ কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ো, তাহলে তার পুরোপুরিভাবে তার অনলাইন ফ্রি টিউশন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তা চলো আজকে আমরা শুরু করব যে আমাদের যে মূল সাজেশন, সেই সাজেশন প্রসঙ্গে একবার আলোচনায় ফিরে আসি। তাহলে কি বললাম যে সাজেশন কিন্তু অনেক রয়েছে, তার ভিতর থেকে আমি একটা কম্প্যাক্ট সাজেশন তোমাদের জন্য বানিয়েছি, যে সাজেশন এর মানে একেবারে বলা যায়
সিলেবাস ওয়াইজ একটা সাজেশন, যেটা কখনোই শর্ট সাজেশন নয়। এই সাজেশনের ভিতর থেকে প্রশ্ন কমন আসতে বাধ্য, এবং এই সাজেশনটাই তোমরা পুরোপুরিভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। এছাড়া তোমাদের যখন টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার যে টেস্ট পেপার আসবে, সেগুলোর আমি প্রতিটা পেপার পাতা ধরে ধরে তার আমি সলভ করব, এবং বড় প্রশ্নগুলো আমি কভার করে তো এর মধ্যে দেবই, এবং তখনও টেস্ট পেপারে যা যা এক্সট্রা প্রশ্ন থাকবে সেগুলো আমি কভার করে দেবো। এছাড়া তোমাদের যদি কারো কোনো প্রশ্নের অ্যান্সারের প্রয়োজন হয়, কোনো টপিক বোঝার প্রয়োজন হয়, তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তার অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরবো। তা দেখো, আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025। এখন তোমরা জানো তোমাদের প্রায় 8টি চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম আর অষ্টম চ্যাপ্টার থেকে সাধারণত 4 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এবং অনেক সময় দেখা যায় যে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই না 4 নম্বরের প্রশ্ন। তবুও তোমরা প্রথম চ্যাপ্টার থেকে যদি করতে চাও, মাত্র 3-4টি প্রশ্ন করবে, এবং অষ্টম চ্যাপ্টার থেকেও তোমরা কিছু 4 নম্বরের প্রশ্ন করবে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে যেমন 4 নম্বরের প্রশ্ন করতে হবে, তেমনি 8 নম্বরের প্রশ্ন করতে হবে। বিশেষ করে পঞ্চম চ্যাপ্টারটা সব থেকে বড়, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি প্রশ্ন কমন আসে, এবং অষ্টম চ্যাপ্টার যেটি 4 নম্বরের প্রশ্ন আসবে, সেখান থেকেও কিন্তু 2টি প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। তা এতগুলো চ্যাপ্টারের যে কোশ্চেন, সেগুলো তার বোর্ডে লিখে দেখানো সম্ভব নয়, তাই আমি অন স্ক্রিনে আমি তোমাদের যে সাজেশন, সেই পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব মোবাইলে অন স্ক্রিনে। মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে। তাই এখানে দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। 2, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব লেখো। 3, স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, উপাদান সহ লেখো। 4, দেখো আধুনিক ভারতের, এখানে উপাদান সহ বা উদাহরণ সহ হতে পারে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন দেখো 6 দাগে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো। তো এই 6টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টার থেকে। দ্বিতীয় অধ্যায়ের নাম সংস্কার ও বৈশিষ্ট্য। এখানে প্রশ্নমান 4, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 দাগের প্রশ্ন, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন, দেখো এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। 4 দাগের প্রশ্ন, 19 শতক থেকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপরে দেখো 2টি টিকা আছে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে টিকা লেখো, আর 6 আছে উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো। এই 6টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরে। এছাড়াও তোমরা এখানে 3টি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। প্রথম প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 2, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। এবং 3 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, 19 শতকের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা লেখো। তো এখানে 3টি প্রশ্ন রাখা আছে এক্সট্রা। তোমরা আগে মেন যে 6টি প্রশ্ন রয়েছে সেগুলো করবে, তারপরেই কিন্তু এই বাকি 3টি তোমরা দেখবে। এবার দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন দেখো, স্রেফ 2টি প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 শতকের বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো। আরেকটি প্রশ্ন এখানে আছে, নীলদর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ আলোচনা করো। এই প্রশ্নটি 4এও আসতে পারে, 8এও আসতে পারে। তোমরা বেসিক্যালি এই প্রশ্নটা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান, এটি কিন্তু অবশ্যই করবে। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এখানে প্রশ্নমান দেখো 4। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, বা ঘুরিয়ে দিতে পারে প্রশ্নটি যে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। পরেরটি দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরেরটি ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 4 দাগে রয়েছে দেখো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 5 দাগে রয়েছে কোল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 6 দাগে রয়েছে বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 9 রয়েছে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কী, এবং 9 দাগে রয়েছে ঔপনিবেশিক সরকার এদেশে অরণ্য আইন কেন প্রণয়ন করে। অর্থাৎ এখানে দেখো সব বিদ্রোহগুলো রয়েছে, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির, ফরাজি, মুন্ডা, কোল, ওয়াহাবি, নীল, এইসব বিদ্রোহগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়।
এবং টিকা আকারে প্রশ্ন আসবে। তাই তোমরা এখানে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা এগুলির ভিতরে আবার জন্য শর্ট সাজেশন করতে যেও না। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, প্রশ্নমান 4। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? অর্থাৎ এভাবে ঘুরিয়েও দিতে পারে যে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি 2, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 3, ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 4, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 5, কোল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 6, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের বারসাত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 7, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। 8, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। 9, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার এদেশে অরণ্য আইন প্রণয়ন করে। তো এখানে দেখো সব প্রতিরোধ এবং বিদ্রোহের উপর সাঁওতাল, সন্ন্যাসী, ফরাজি, মুন্ডা, কোল, ওয়াহাবি, নীল বিদ্রোহ, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা এখানে যে 9টি প্রশ্ন আমি 4 নম্বরে দিয়েছি, এগুলো তোমরা বেশিরভাগটাই করার চেষ্টা করবে, এর ভিতর থেকে কমন পাবে। তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং প্রকৃতির নির্ণয় করো। সাঁওতাল বিদ্রোহের প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 2 আছে নীল বিদ্রোহের কারণ, ফলাফল, প্রকৃতি নির্ণয় করো। 3, চুয়াড় বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল লেখো। তো এখানে 3টি প্রশ্ন থাকলেও প্রথম প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। তোমরা আগে এই প্রশ্নটি করবে, তারপর 2 এবং 3 দাগের প্রশ্নটা করার চেষ্টা করবে। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এখানে 4 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। 2, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 3, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, বা ঘুরিয়ে দিতে পারে ভারত সভা সম্পর্কে টিকা লেখো। 4, ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব লেখো। 5, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা লেখো। অর্থাৎ 4 এবং 5 এই দুটির মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, হয় আনন্দমঠ আসতে পারে, নতুবা গোরা উপন্যাস আসতে পারে। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই দুটির একটি কিন্তু পরীক্ষায় আসতে পারে 4 নম্বরের। এরপরে দেখো 6 দাগে রয়েছে গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করে। এবং 7 দাগের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই 7টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই 7টি প্রশ্ন করার পরে আরও একটি প্রশ্ন এক্সট্রা আছে, দেখো এটিও করতে পারো, মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়। চতুর্থ অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন দেখো। 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা যায়? অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি এখানে জানতে চেয়েছে। মহাবিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ বলা যায় না জাতীয় বিদ্রোহ বলা যায়, এটা নিয়ে যে ঐতিহাসিক তর্ক বিতর্ক সেটি নিয়ে এই প্রশ্ন রয়েছে। এরপরে 2 দাগে লেখায় ও রেখায়, লেখা বলতে সংবাদপত্র আর রেখা বলতে এখানে তুলির রেখা বা চিত্রাঙ্কন, এই দুটির মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3, 19 শতকের সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে দ্বিতীয় প্রশ্নটা, তারপরে তৃতীয়টা। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, প্রশ্নমান 4। দেখো এই চ্যাপ্টারটি সব থেকে বড়, এখানে অনেকগুলি তোমাদের 4 নম্বরের প্রশ্ন করতে হবে, আবার অনেকগুলি 8 নম্বরের প্রশ্ন কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল। 2, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের বা IACS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন সায়েন্স কিরূপ অবদান ছিল। 3 দাগ বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো। 4, বসু বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5, বাংলায় মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান লেখো। দেখো শ্রীরামপুর ছাপাখানার অবদান, এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে এইভাবে, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, অথবা দিয়ে আছে। অর্থাৎ 5 দাগের প্রশ্ন উত্তরটা একই, কিন্তু প্রশ্নটা দুইভাবেই, যে কোনো একভাবে পরীক্ষায় আসতে পারে। 6 দাগের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কেমন ছিল, এই প্রশ্নটিও ঘুরিয়ে আসতে পারে। দেখো অথবা দিয়ে লিখেছি, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল। 7 দাগের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা আসতে পারে BTI বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর কি ভূমিকা ছিল। এবং শেষ 8 দাগের প্রশ্ন দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। 9 দাগের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার শিক্ষা বিস্তারে কিভাবে হয়েছিল। 10, ঔপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি কী ছিল। তো এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে। এছাড়াও এক্সট্রা আরও 3টি প্রশ্ন তোমরা দেখবে প্রথম 10টি করার পর। প্রথম প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কেমন ছিল। 2, বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা আলোচনা করো।
তিন, বাংলার ছাপাখানার বিকাশে ব্যবসায়িকদের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এইভাবে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দাগের প্রশ্ন দেখো, এখানে 3টি প্রশ্ন থাকলেও মূলত একটাই উত্তর হবে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। 2 দাগের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 দাগের প্রশ্ন দেখো, বিজ্ঞান শিক্ষায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 4-এ রয়েছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা পড়ছো প্রথমে 1 দাগে, সেটারই কিন্তু এটা অথবা দিয়ে হবে, কারণ এটা আলাদা কিছুই নয়, একই উত্তর। এবং 5 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, হ্যালহেডের গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? ষষ্ঠ অধ্যায়, বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথমে 4 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 2, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর অবদান লেখো। 3 দাগে রয়েছে আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। অর্থাৎ গান্ধীর পরিচালিত যে 3টি আন্দোলন, প্রথমে অসহযোগ, পরে আইন অমান্য এবং তারপরে ভারত ছাড়ো, এই 3টি আন্দোলনেই কৃষক শ্রমিকদের অবদানটা কি? এই 3টি আন্দোলন থেকে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে, তাই তোমরা 1, 2, 3 অবশ্যই ভালো করে করবে। এরপরে 4 দাগের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 4 দাগের প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো, প্রথমে রয়েছে 4 দাগে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা লেখো। বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? অথবা আসতে পারে, বারদৌলি কৃষক আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। উত্তরটা একই হবে, 3টি প্রশ্ন আলাদা আলাদাভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু উত্তর একই। 5 দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি সম্পর্কে টিকা লেখো। 6 দাগে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা লেখো। এরপরে দেখো, এক্সট্রা কিছু প্রশ্ন এখানে রাখা আছে। প্রথমে AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে টিকা লেখো। 2, তেভাগা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 3, তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে টিকা লেখো। এবং 4 দাগের শেষ প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা সম্পর্কে টিকা লেখো। তা তোমরা আগে প্রথম যে মেন যে 6টি প্রশ্ন আছে 4 নম্বরের, সেটি করবে, তারপরে তোমরা এক্সট্রা প্রশ্নগুলো দেখবে। ষষ্ঠ অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন দেখো, এখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 2, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো। 3, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এখানে বারদৌলি আন্দোলন বলছে, এটা কিন্তু তোমরা 4 নম্বরে পড়ছো, তাহলে মূলত 8 নম্বরের প্রশ্ন এখানে দুটো, 1 আর 2, বামপন্থীদের ভূমিকা আর মানবেন্দ্রনাথ রায়ের অবদান। আর 3 দাগটাও তোমরা একটু দেখে নেবে ভালো করে, বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? সপ্তম অধ্যায়, নারী ও ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য, অর্থাৎ নারীরা যে আন্দোলনে অংশগ্রহণ করে, ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করে, তার উপরে এই চ্যাপ্টার। 4 নম্বরের প্রশ্ন এখানে মাত্র 4টি রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। 2, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। যেমন এর আগের চ্যাপ্টারে, ষষ্ঠ চ্যাপ্টারে তোমরা দেখেছিলে অসহযোগ আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের অবদান বা ভূমিকা, এখানে কিন্তু নারীদের ভূমিকা জানতে চেয়েছে। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। পরেরটি দেখো, দীপালি সংঘ সম্পর্কে টিকা লেখো, এটা মেয়েদের একটা সংগঠন। 4, অনুশীলন সমিতি সম্পর্কে একটি টিকা লেখো। তো এই 4টি প্রশ্নই তোমরা 4 নম্বরের জন্য করবে। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ সপ্তম অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষার জন্য, 2026-25 পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে 2, সশস্ত্র বিপ্লবে আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র কেমন ছিল? 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাই এখানে 8 নম্বরের প্রশ্ন 4টি আছে এবং 4 নম্বরের। অষ্টম অধ্যায়, বিংশ শতকের দ্বিতীয় পর্ব, প্রশ্নমান 4, অর্থাৎ এখানে এই চ্যাপ্টার থেকে তোমরা 4 নম্বরের প্রশ্নই করবে, 8 নম্বরের প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, অথবা দিয়ে লিখেছি দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা নেওয়া হয়েছিল?
তিনটি প্রশ্নের উত্তর একই। 2 দাগের প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 3 কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 4 দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। 4 দাগের এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, দেখো অথবা দিয়ে এখানে দেওয়া হয়েছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। 5 দাগের প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। অর্থাৎ এখানে হায়দ্রাবাদ রাজ্য, কাশ্মীর এবং জুনাগড় তিনটির একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, যে কিভাবে এগুলো ভারতভুক্ত হয়েছিল। এবং এর পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, দেশ বিভাগ ও দেশ ত্যাগের যন্ত্রণা কিভাবে আত্মজীবনী ও আত্মকথায় ফুটে ওঠে। এবং শেষ প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে টিকা লেখো। তো এই ছিল অষ্টম অধ্যায়ের 4 নম্বরের প্রশ্নের সাজেশন। আর অল ওভার তোমাদের সামনে আলোচনা করলাম 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের পূর্ণাঙ্গ সাজেশন, সমস্ত সাজেশন থেকে একটা কম্প্যাক্ট সাজেশন তোমাদের জন্য বানিয়েছি। এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে তোমরা 100% সমস্ত প্রশ্ন কমন পাবে। তাই প্রশ্ন যতই কঠিন আসুক বা যতই ঘুরিয়ে আসুক না কেন, তোমরা এর ভিতর থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই শেষের দিককার এই চ্যাপ্টারগুলোর বড় প্রশ্নের উত্তরের ভিডিও ক্লাস আমি একের পর এক খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।